ঘিরে আম্বায়নে শুরু ৩ ধাপ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গী ময়দানে মুসল্লিদের ঢল, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই গণহত্যায় পরোয়ানাভুক্তদের গ্রেপ্তারে পুলিশের গড়ি মসজিদে ট্রাইব্যুনালের ক্ষোভ, গাফিলতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। নির্বাচন কমিশন এখনো নির্বাহী বিভাগের আজ্ঞাবহ, বললেন সংস্কার কমিশন প্রধান। ইসির সঙ্গে অবস্থান সাংঘর্ষিক না হওয়ার আশা সানাউল্লাহর। এবং রাজধানীর নকশা বহির্ভূত সব ভবন পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে, জানালেন রাজউক চেয়ারম্যান। প্রতিষ্ঠানের দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। বাদ মাগরিব আম্বায়নের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে শুরু হয়েছে ৩ পর্ব বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ বিদেশের মুসল্লিদের আগমনে মুখর হয়ে উঠেছে ইজতেমা মাঠ। সার্বিক নিরাপত্তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ কাজ করছে র্যাব ও আনসার বাহিনী। আতিকুর রহমান আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। এবারই প্রথম ৩ ধাপে আয়োজন করা হয়েছে বিশ্ব ইজতেমা। প্রথম ধাপের আয়োজনে যোগ দিতে দল বেঁধে তুরাগ তীরে জড়ো হয়েছেন দেশি বিদেশি মুসল্লিরা। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেউলার বয়ানের মধ্য দিয়ে শুরু হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। প্রথম ধাপে ৪১টি জেলার শুরাই নেজামির মুসল্লিরা অংশ নিচ্ছেন। মুসল্লিদের উপস্থিতি এবং আরবি দিন গণনা অনুযায়ী একদিন আগেই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হলে বলে জানান আয়োজকরা। সূর্যাস্তের পরপরই আরবির তারিখ পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ শুক্রবার দিন শুরু হয়ে যায়। এবার ইজতেমাটা আমাদের 2 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন জানুয়ারি ৩১ ও ফেব্রুয়ারি ১-২ এবং ৩, ৪, ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে এবং দুটি ধাপেই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে হবে। ইজতেমা ময়দানে ধর্মীয় বয়ান শোনার পাশাপাশি ইবাদত বন্দেগী ও জিকির আজকারে মশগুল থাকবেন মুসল্লিরা। নবীর সুন্নতের ইত্তেবা, বয়ান শুনে আমাদের কিছু হেদায়েত হবে, এই হলো উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য এসেছি। আল্লাহ বলে আমাকে উদ্দেশ্য আসি, উদ্দেশ্য আল্লাহ আমাকে সফল কাম করে। দিনের একটা দাওয়াত পুরো বিশ্বব্যাপী যেন ছড়িয়ে পড়ে। ইজতেমার সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে পুলিশ, র্যাব, আনসার বাহিনী এবং আয়োজক কমিটির সদস্যরা। আমরা র্যাবের সাথে সমন্বয়ে মিটিং করেছি, ডিজিএফআইএনএসএফ এর সাথে সমন্বয়ে মিটিং করেছি, জেলা প্রশাসকের সাথে করেছি, সেনাবাহিনীর সাথে করেছি, ফায়ার সার্ভিসের সাথে করেছি, সবার সাথে মিটিং করে সমন্বয়ে মিটিং করে আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা সম্পন্ন করেছি। ২রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব, আর ৩রা ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় ধাপ, শেষ হবে ৫ তারিখ। আর ১৪ তারিখ থেকে ১৬ ফেব্রুয়ারি তৃতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের গড়ি মসজিদে ক্ষোভ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেপ্তারে গাফিলতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ডেথ রেফারেন্সের আদেশ দেওয়া হবে ৫ ফেব্রুয়ারি। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় এখন পর্যন্ত ১০৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে গ্রেফতার হয়েছে মাত্র ৩৫ জন। প্রসিকিউশনের কাছে এ তথ্য জানার পর সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে আইজির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন আদালত। স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে আদালত বলেন, ট্রাইব্যুনাল তামাশা করতে বসেনি, তবে এই বিষয়ে মুখ খোলেননি প্রসিকিউটরদের কেউই। সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় না, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে কেন গ্রেপ্তার হয়নি এই বিষয়টা বলবো। গত বছরের ১৯ জুলাই কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলার ২ আসামি পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি, ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য ২ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে ৬ এপ্রিল দিন ধার্য করেছে। শুনানি শেষে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় নতুন করে ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ৩ জনের বিরুদ্ধে জারি হয়েছে এটা ঠিক, তবে কোন ঘটনা এবং কাদের বিরুদ্ধে এটা আপনাদেরকে বলবো না। ঘটনাটা যখন বলবো তখন আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে
কার গ্রেপ্তারি পরোয়ানা আমরা চেয়েছি বা চাইতে পারি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। আগামী 5 ফেব্রুয়ারি এই বিষয়ে রায় ঘোষণা করবেন হাইকোর্ট। দিস জাজমেন্ট ওয়াজ প্রনাউন্সড টু প্লিজ সামওয়ান। আদালত যিনি প্রনাউন্স করেছেন তিনি আইনকে তোয়াক্কা করেননি, তিনি প্রচলিত নিয়মকে তোয়াক্কা করেননি, এবং যে সেকশনে উনি ফাঁসি দিয়েছেন ইতিপূর্বে এই সেকশন কেউ ইউজও করে না এই ধরনের মামলায়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনা যে নরক সৃষ্টি করেছিলেন তা ফিরে পেতে আবারও মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারের ঢিলেঢালা মনোভাবের কারণে আওয়ামী লীগের দোসররা আবার স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী রিকশা চালক মামুনকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপির এ মুখপাত্র। তৈরি করেছিলেন শেখ হাসিনা, সেই নরক আবার রচনা করার জন্য উনি ক্ষমতা ফিরে পেতে চান। এজন্য তার আমরা বলেছি যে দোসররা বিভিন্ন জায়গায় আছে এবং কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাবো। ঢিলেঢালাভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচন কমিশন এখনো নির্বাহী বিভাগের আজ্ঞাবহ বলে মন্তব্য করলেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। এ সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়াকে অসাংবিধানিক উল্লেখ করে এটি বাতিলের আহ্বানও জানান তিনি। আর মূল্যস্ফীতির চাপ, দুর্নীতি সহ আমলাতান্ত্রিক জটিলতা এখনো বন্ধ হয়নি জানিয়ে বিভিন্ন মেয়াদে পরিকল্পনার তাগিদ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দুপুরে বিআইআইএসএস অডিটোরিয়ামে এক সংলাপে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর পুরনো এলিফ্যান্ট রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআইএসএস মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, সাংবিধানিক প্রতিষ্ঠান শীর্ষক আলোচনায় অংশ নেন শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের যে ট্রাস্ট সেই জিনিসটা কমে যাচ্ছে। এতে বক্তারা বলেন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার নয়, পুনর্গঠন জরুরি। বাংলাদেশের মানুষের মানসিকতা বদলেছে, না বদলালে 1600 মানুষ এভাবে গুলি সবে তাড়াতো না, 30,000-এর উপরে গুরুতর আহত হতো না। গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়ার নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার যদি দেয় তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্তৃত্ব কতটুকু? রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব না রাখা, মনোজগতের পরিবর্তন সহ সমস্যার কেন্দ্র থেকেই সংস্কার করার পক্ষে মত দেন বক্তারা। সরকারি প্রতিষ্ঠানে যে একটা সেবা বলে যে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটাই কিন্তু অবর্তমান, আগেও ছিল, এখনো খুব একটা উন্নতি হয়নি। দৈনন্দিন রাজনৈতিক ব্যবস্থাপনা, যেই রাজনৈতিক আমরা যে কালচার দেখি, নির্বাচনের কালচার দেখি, এখানে কি সত্যিকার অর্থে যোগ্য, শিক্ষিত, যিনি আসলে সত্যি কথা কিছু কন্ট্রিবিউট করতে পারবেন, এই জাতীয় লোকের কোনো জায়গা আছে? এতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্নীতির কারণ দলবাজ ও পক্ষপাতিত্ব। যেই পদ্ধতিতে আমরা নিয়োগ দিয়েছি সেই পদ্ধতি একটা বড় কারণ, যে এই সব দলবাজ, পক্ষপাতদুষ্ট এবং অনেক ক্ষেত্রেই যে তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে, তারা এই সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসছে এবং তার একটা বড় উদাহরণ আমাদের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এখনো স্বাধীন নয় বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে নির্বাচন কমিশন যে বিদ্যমান আইন অনুযায়ী তারা সম্পূর্ণরূপে নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল, নির্বাহী বিভাগের আজ্ঞাবহ। যেমন তারা যে কোনো যে বাজেটের যে কোনো প্রস্তাবনা দেবে সেটা যাবে সেই অর্থ মন্ত্রণালয়ের শেষ কথা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশে নিজেদের আপত্তি সরকারকে অবহিত করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ বিষয়ে কমিশনের সঙ্গে ইসির অবস্থান সাংঘর্ষিক হবে না বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচন ভবনে তৃতীয় কমিশন বৈঠক শেষে একথা জানান কমিশনার। এ সময় সীমানা নির্ধারণ ও প্রবাসী ভোটার সহ আরও কটি বিষয় পর্যালোচনা করতে কমিটি গঠনের কথাও জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট। বৃহস্পতিবার বেলা ১১টার পর নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকে বসেন সিইসি সহ অন্যান্য কমিশনাররা। দায়িত্ব গ্রহণের পর এটি কমিশনের তৃতীয় বৈঠক। ৪ ঘণ্টার বৈঠকে প্রায় ১২টির বেশি ইস্যুতে কথা বলেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, সেনাবাহিনীর মাধ্যমে এনআইডির জন্য ব্ল্যাঙ্ক কার্ড পাওয়া যাবে। এছাড়া ডিআরএস, প্যানেল আইনজীবী হালনাগাদ, পর্যবেক্ষক নীতিমালা সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করতে সংশ্লিষ্ট কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2023 এবং গাইডলাইন্স ফর ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার্স এন্ড মিডিয়া, ফরেন মিডিয়া, এটা সংশ্লিষ্ট কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনে বিদ্যমান প্যানেল আইনজীবী তালিকা হালনাগাদকরণ এবং বিদ্যমান সম্মানী এবং ফি কাঠামো পর্যালোচনা। প্রবাসীদের ভোটার করা ও নির্বাচনী সীমানা নির্ধারণের বিষয়েও নতুন সিদ্ধান্ত জানান ইসি সানাউল্লাহ। ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এবং আমাদের বাস্তবতায় 3টি সম্ভাব্য পদ্ধতি আমাদের সামনে আছে। একটি বর্তমানে যেটা আছে পোস্টাল ব্যালট, প্রক্সি ভোটিং এর বিধান বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। আর থার্ড অপশন হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। আমাদের কাছে এই মুহূর্তে 41টি আসনে ইতিমধ্যে 248টি আবেদন জমা পড়েছে, সীমানা সংক্রান্ত বিভিন্ন ধরনের আবেদন। জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই 3টি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। বলেন, সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশ নিয়ে ইসির আপত্তি সরকারকে জানানোর কথাও। না, আমরা সেভাবে দেখছি না। আমরা তো একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আছি ভাই। আমরা স্বাভাবিকভাবে ভাবছি কেন? এটা তো একটা ন্যাশনাল ডিমান্ড সংস্কারটা, আমরা তো তার বাইরে নই। এর আগে সকালে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সুষ্ঠু নির্বাচনে কমিশনকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন। Engaging in areas of potential future support. এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা মহানগরীর নকশা বহির্ভূত সবগুলো ভবন পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান। রাজুকে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলা হবে বলেও জানান তিনি। সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন রাজুক চেয়ারম্যান। সুরাইয়া মুন্নির রিপোর্ট। নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এতে নগরীকে বাসযোগ্য করতে কর্তৃপক্ষের বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন সাংবাদিকরা। ড্যাব বাস্তবায়ন নিয়ে নানান প্রশ্ন তোলেন তারা। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীকে 8টি জনে ভাগ করে কাজ চলছে বলে জানান রাজুকের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিভিন্ন প্রতিবন্ধকতা, মানে আসলে প্রতিরোধ কমিটি আর বাস্তবায়ন কমিটি এই অনেক গন্ডগোল, স্থানীয় অনেক প্রতিরোধের কারণে আমাদের প্রকল্পে অনেক ডিলে হয়েছে। আপনারা যে অভিযোগগুলো করেন এবং সোজা কথা হচ্ছে যে দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট এবং সেক্ষেত্রে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে জিরো টলারেন্স। রাজুক চেয়ারম্যান বলেন, রাজুকের নকশা বহির্ভূত সব ভবন পর্যায়ক্রমে ভাঙার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 2তলা বিল্ডিং হোক, 3তলা হোক, 10তলা হোক, এটা যাচাই বাছাই করে যদি বলেন না এটা সেফ না, হ্যাঁ আমরা ভেঙে ফেলবো আর নাহলে আত্মীকরণ করবো। মানে আমার লিস্টেই তারা আসে নাই। এই জন্য বলছি যে 95% বিল্ডিং আমাদের মানে অনুমোদনহীন। অনুমোদন মানে উনি আগে থেকেই আসেন। রাজুকের দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলার কথা জানান সিদ্দিকুর রহমান। রাজুকের থেকে সব স্টেক হোল্ডারদের নিয়ে বসেছিলাম, এটা চলমান আছে, 1 মাসের মধ্যে হবে। এটা একটা বড় ধরনের হবে। 5 আগস্টের পর অনেক কর্মকর্তাকে নাজেহাল হতে হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্নীতির দায়ে রাজুকের অনেককে শাস্তির আওতায় আনা হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে ফের রাজপথে নেমেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নেন তারা। এর আগে বুধবার বিকেল থেকেই আমরণ অনশনে অংশ নেন 10 শিক্ষার্থী। এদের 3 জন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাজপথে সব দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
মাহবুব হাসান রিপনের বিস্তারিত। সম্প্রতি তিতুমির সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দেয় প্রশাসন। এরপর থেকেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় শুরু থেকেই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তারই অংশ হিসাবে বুধবার বিকেল থেকে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে কলেজ প্রশাসন প্রধান ফটক থেকে অনশনকারীদের সরিয়ে দিলে রাজপথে অবস্থান নেন তারা। এই সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। 24 এবং 25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করা অবধি। আন্তর্জাতিক মানের শিক্ষা গবেষণাগার বিনিময়ের লক্ষ্যে জমি এবং আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ, এই 7টি দাবিতে আমাদের এই আমরণ অনশন কর্মসূচি। আমরা রাস্তা পর্যন্ত আসতে চাই নাই, আমরা চেয়েছিলাম যে মেইন গেট পর্যন্ত বা আমাদের ক্যাম্পাসে থাকুক এই সীমাবদ্ধতা, মানে আমরা ক্যাম্পাসের মধ্যে যা করব। দাবি আদায়ের জন্য আসছি, হয় আমাদের দাবি আদায় হবে নয়তো আমাদের এখানে লাশ পড়বে। প্রিন্সিপাল স্যার আসছে, আসার পরে আমরা যেভাবে প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা ভাইরা যেভাবে পড়ে আছি, মানে সে আমাদের না দেখেও দেখার ভান করে চলে গেছে। কেন রাষ্ট্র আমাদের সাথে দ্বিচারিতা করছে, এই দ্বিচারিতার বিপক্ষে দাঁড়ানোর জন্য এই তিতুমিরগামী এই শিক্ষার্থীরাই আপনাদের সামনে এসেছে। এদিকে অনশনে অংশ নিয়ে 3 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে সংবাদ সম্মেলনে রাজপথ থেকেই দাবি আদায়ের হুঁশিয়ারি দেন আন্দোলনের সমন্বয়করা। 28 বছরের আন্দোলনের আমরা মনে করি আজকেই শেষ দিন। আমরা আর তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য রাস্তায় নামতে চাই না। 7 দফা দাবিতে তিতুমির ঐক্যের আমরণ অনশন কর্মসূচির আজকের সর্বশেষ প্রেস ব্রিফিং মনে করি এটাই। 11টার সময় এই ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীরা এখানে মরতেছে, 18 ঘন্টা হয়ে যাওয়ার পরও কেউ দেখতে আসে নাই। সড়ক অবরোধের ফলে রাজধানীর গুলশান বাড্ডা মহাখালী রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন পথচারী ও যানচালকরা। অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছে, কোনো অযথা শুধু এখানে দাঁড়িয়ে দেখছি কি বিশ্ববিদ্যালয় করছে নাকি এখানে সাইনবোর্ড দেখতেছি, তারপরে এই অবস্থা। আমরা এখন কি করবো দেখেন, যেভাবে বন্ধ করতেছে সব, দেখুক সরকারে কি করে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ধর্মের ভিত্তিতে নয়, দেশ পরিচালিত হবে যোগ্যতার ভিত্তিতে। যৌক্তিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে বলে জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জয়পুরহাটে এক কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। আগামীতে মানবিক বাংলাদেশ গঠিত হবে উল্লেখ করে বিগত সরকার দেশের অর্থনীতি সহ সব অচল করে দিয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতের শীর্ষ নেতা। বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায়। তাই যেটা করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামায়াতে ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীনের বিনিয়োগকে আপাত দৃষ্টিতে দেশের অর্থনীতির অগ্রযাত্রা মনে হলেও প্রকৃত অর্থে ঋণের টাকা নিয়ে বিপাকে আছে বাংলাদেশ। বিগত শেখ হাসিনা সরকারের শাসন আমলে পদ্মা সেতু, চট্টগ্রাম টানেল সহ দেশের মেগা প্রকল্পের বেশিরভাগই ছিল চীনা কোম্পানির সহায়তায়। এর প্রায় সবগুলোই বাস্তবায়নে কাজ করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। অর্থনৈতিকভাবে লাভবান হলেও বাংলাদেশের বেড়েছে ঋণের বোঝা। মেজবা রহমানের ডেস্ক রিপোর্ট। সব বন্ধ করে বসায় রাখি, আমার রিজার্ভ ভালো থাকবে। গত 1.5 দশকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কে, ভারত না চীন? অন্যান্য নানান সুযোগ সুবিধায় ভারত এগিয়ে থাকলেও বেশি ঠিকাদারি কাজ পেয়েছে চীন। এসব প্রকল্প থেকে লাভ দূরে থাক, ভর্তুকির টাকা গুনতে টালমাটাল বাংলাদেশ সরকার। দেখা যায় ঋণ ও ঠিকাদারি মিলিয়ে মোট অঙ্কের পরিমাণ দাঁড়ায় $30 বিলিয়ন। তবে বাস্তবায়ন শেষে প্রকল্পগুলো চালুর পর দেখা যাচ্ছে এর আয় দিয়ে পরিচালনা রক্ষণাবেক্ষণ ব্যয় উঠছে না। সুদ সহ ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে বিপুল পরিমাণ রাজস্ব বেরিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। তথ্য বলছে ছোট বড় নানা প্রকল্পের জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার চীনের কাছ থেকে ঋণ নিয়েছে। দেশটির অর্থায়নে হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ, নির্মাণ হয়েছে চট্টগ্রাম টানেলের বৃহৎ প্রকল্প, এমনকি বাংলাদেশের নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু নির্মাণ করেছে চীনা কোম্পানি।
শেখ হাসিনার শাসনামলে বৃহৎ মেগা প্রকল্পের মধ্যে অন্যতম ছিল কর্ণফুলী টানেল। প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে চীনের ঋণে, যাতে ব্যয় হয়েছে 10,689 কোটি টাকা। এর মধ্যে 6,070 কোটি টাকা ঋণ, যেখানে সুদ ব্যতীত বছরে ঋণ পরিশোধ করতে হবে গড়ে 405 কোটি টাকা। তবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হিসাব বলছে চালুর পর 1 বছরে টানেল থেকে আয় হয়েছে কেবল 37 কোটি টাকার মতো। বিপরীতে টানেল পরিচালনা রক্ষণাবেক্ষণ বাবদ বছরে ব্যয় হচ্ছে 136 কোটি টাকার বেশি। যোগাযোগ অবকাঠামো খাতের আরেক প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ, এটিও চীনের ঋণে বাস্তবায়ন করা হয়েছে। ব্যয় ধরা হয়েছে 39,246 কোটি টাকা। এর মধ্যে ঋণের পরিমাণ 21,036 কোটি টাকা, যা মোট 20 বছরে পরিশোধ করতে হবে বাংলাদেশ সরকারকে। এদিকে 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 3 আন্তনগর ট্রেন থেকে রাজস্ব আয় হয়েছে 36 কোটি 71 লাখ টাকা। আয় দিয়ে প্রয়োজনীয় অর্থের সংস্থান না হয় এই ঋণ পরিশোধেও ভর্তুকি দিতে হবে সরকারকে। গত 1.5 দশকে শেখ হাসিনা উন্নয়ন প্রকল্পের নামে চীন থেকে যে ঋণ নিয়েছেন তাতে দীর্ঘমেয়াদী সুবিধা পায়নি বাংলাদেশ, বরং নিজস্ব দক্ষতা সক্ষমতা কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে চীন। মিসবাহ রহমান, মোহনা সংবাদ। 1,35,000 বর্গমিটারের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্ট চালু করল সিঙ্গার বাংলাদেশ। সিঙ্গারের ফ্ল্যাগশিপ এই প্ল্যান্টে রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন সহ হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী তৈরি হবে, যেখানে বিনিয়োগ করা হবে $600 মিলিয়ন। বেজার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ এর উদ্বোধন করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন, সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক MHM ফাইরোজ, বেকোর প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান বুলগুরু সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের বাইরের খবর। বন্দি বিনিময় চুক্তির তৃতীয় ধাপে আজ আরও 8 জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। এর মধ্যে 3 জন ইসরায়েলি ও বাকি 5 জন থাইল্যান্ডের নাগরিক। এই 8 জনের মধ্যে আগাম বেরগার নামে এক নারী সেনাকে ইতোমধ্যেই মুক্তি দিয়েছে হামাস। তাকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে এ ধাপে 110 ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। তবে হামাসের কাছ থেকে মুক্তি পেতে যাওয়া থাই জিম্মিদের নাম এখনো প্রকাশ করা হয়নি। শেষ করব মোহনা সংবাদ। আমরা আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তুরাগ তীরে আম বয়ানে শুরু 3 ধাপ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গী ময়দানে মুসল্লিদের ঢল, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই গণহত্যায় পরোয়ানাভুক্তদের গ্রেপ্তারে পুলিশের গরীব মসজিদে ট্রাইব্যুনালের ক্ষোভ, গাফিলতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। নির্বাচন কমিশন এখনো নির্বাহী বিভাগের আজ্ঞাবহ, বললেন সংস্কার কমিশন প্রধান। ইসির সঙ্গে অবস্থান সাংঘর্ষিক না হওয়ার আশা সানাউল্লাহর। এবং রাজধানীর নকশা বহির্ভূত সব ভবন পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে, জানালেন রাজউক চেয়ারম্যান। প্রতিষ্ঠানে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। সংবাদ এক নজরে দেখবেন। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।